অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ, ২১ জেলায় ১০১ জন নিহত, বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া। সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ সদস্য নিহত। কুমিল্লার ইলিয়টগঞ্জে আরেকজনকে পিটিয়ে হত্যা। সারা দেশে ৩ শতাধিক পুলিশ আহত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে আবারও অনির্দিষ্টকালের কারফিউ। ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা, বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, শাহবাগে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, সিএমএম কোর্ট প্রাঙ্গণে পুলিশের গাড়িতে আগুন, সাউন্ড গ্রেনেড। এখন যারা নাশকতা করছে তাদের কেউ ছাত্র নয়, সন্ত্রাসী, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান। ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় আওয়ামী লীগ, বললেন নানক। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে ততই ক্ষতি হবে দেশ জাতির, মন্তব্য মির্জা ফখরুলের। সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানান। যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দেশ জুড়ে দিনভর চলেছে নজিরবিহীন সংঘর্ষ। এতে রাজধানী সহ ২১ জেলায় ১০০ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সহ ২৪ জন, কুমিল্লায় নিহত ১ পুলিশ সহ ৩ জন। অন্যান্যদের মধ্যে ঢাকায় ৯, লক্ষ্মীপুরে ১১, নরসিংদীতে ৬, কিশোরগঞ্জে ৬, ফেনীতে ৮, শেরপুরে ৫ এবং মাগুরা, সিলেট ও রংপুরে ৪ জন করে প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিহতদের তালিকায় থাকাদের মধ্যে অন্তত ২৫ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিএনপির ৫ জন, শিক্ষার্থী অন্তত ১৫ জন ও বাকিরা সাধারণ আন্দোলনকারী ও পথচারী। আন্দোলন ঘিরে সিরাজগঞ্জে দিনভর চলে সংঘর্ষ। আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে নিহত হন রায়গঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলামিন ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। এছাড়াও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রঞ্জুর রহমান ও ছাত্রদল কর্মী সুমন আহমেদও প্রাণ হারায়। নরসিংদীর মাধবদীতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পৌরসভায় প্রবেশের চেষ্টা করলেই বিরোধীদের সাথে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষে চরদিঘলদি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন শাহীন ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান নিহত হন। এছাড়াও হতাহতের আরও খবর পাওয়া গেছে। মাগুরাতে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণ ঝরেছে, মারা যান মেহেদী হাসান রাব্বি। রংপুরেও সংঘর্ষ ঘিরে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পরশু থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারাধন রায় ও তার ভাগ্নে কমল। এছাড়া নিহত হন মাসুম ও খসরু নামের মহানগর যুবলীগের 2 কর্মী। ফেনীতেও অসহযোগ আন্দোলন ঘিরে চলেছে ধাওয়া পাল্টা ধাওয়া। মহিপালে দুপক্ষের সংঘর্ষ ঘিরে প্রাণহানির ঘটনা ঘটে। সিলেটেও দুপক্ষের সংঘর্ষ হয়। গোলাপগঞ্জে আন্দোলনকারী ও বিরোধীদের সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা। মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। এই স্থানে বিরোধীরাও অবস্থান নিলে বাদে সংঘর্ষ ঘটে, হতাহতের ঘটনা। বরিশালের নথুল্লাবাদেও হয় দুপক্ষের সংঘর্ষ। ভাঙচুর করা হয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসভবনে। প্রাণ হারায় মহানগরীর 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী। এছাড়া লক্ষ্মীপুরে সংঘর্ষে কয়েকজন যুবলীগ কর্মী ও শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শেরপুরেও সংঘর্ষে মারা গেছে 3 জন। প্রাণহানি হয়েছে ভোলা ও জয়পুরহাটেও।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। এদিকে দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার সকাল 10টার দিকে মিছিল নিয়ে এনায়েতপুরের কেজির মোড়ের দিকে যাচ্ছিল আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে দেখা দেয় উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা থানায় হামলা চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয় থানা ভবনে। এক পর্যায়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে এরশাদ মিয়া নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আগুন দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। সব মিলিয়ে সারা দেশে 3 শতাধিক পুলিশ আহত হয়েছে। বেশ কয়েকটি থানায় আক্রমণ চালানো হয়েছে। অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে রাজনৈতিক দলের কার্যালয় সহ যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অসহযোগ কর্মসূচি ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত, দফায় দফায় সংঘর্ষ হয়েছে দুপক্ষের। উত্তেজনা ছড়িয়েছে গ্রামেও। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় বেশ কিছু যানবাহন। গুলিবিদ্ধ সহ আহত হন অনেকে। রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কাঞ্চন চরপাড়া এলাকা। আন্দোলনকারী ও বিরোধী পক্ষ জড়িয়েছে সংঘর্ষে, চলে পাল্টাপাল্টি ধাওয়া। নারায়ণগঞ্জের লিংক রোডও পরিণত হয় রণক্ষেত্রে। আন্দোলনকারীরা ভাঙচুর করে বেশ কিছু স্থাপনা। ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুপক্ষে। অসহযোগ আন্দোলনের সমর্থকরা পুড়িয়ে দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়। পাশাপাশি আগুন দেওয়া হয় আরও কয়েকটি ভবনে। হয়েছে দুপক্ষের সংঘর্ষ। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ঝিনাইদহে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রণক্ষেত্র দিনাজপুর সদর আসনের এমপি ও হুইপ ইকবালুর রহিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতেও। সহিংসতা হয়েছে নাটোরেও, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুরেও, চলে দুপক্ষের হামলা পাল্টা হামলা। রণক্ষেত্র খুলনা নগরী। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও। আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে। উত্তাল চট্টগ্রাম নগরী। নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। একই চিত্র সিলেট নগরীতেও। পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আন্দোলনকারী ও বিরোধী পক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। ধাওয়া পাল্টা ধাওয়া আর ভাঙচুরে ছড়ায় উত্তেজনা। দিনভর উত্তাল ছিল ঝালকাঠি। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সহিংসতা ঘটেছে মানিকগঞ্জেও। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পঞ্চগড়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। পোড়ানো হয়েছে বেশ কিছু যানবাহন। গাজীপুরের শ্রীপুরে আগুন দেওয়া হয় 2টি বাসে। এছাড়া বিভিন্ন স্থানেও সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার কারফিউ শিথিলের কোনো সময়ও নির্দিষ্ট করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি বেসরকারি সহ সব অফিসে রবিবার থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বন্ধ থাকছে ব্যাংকও। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব আদালত, তবে জরুরি সেবা কারফিউ ছুটির আওতামুক্ত থাকবে। এদিকে বিজিএমইএ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে।
দেশব্যাপী সহিংসতা ও সংকটময় পরিস্থিতি বিবেচনা করে কারফিউ নিয়ে শনিবার রাতের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের চেয়ে কঠোরভাবে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে জারি করেছে কারফিউ বা সান্ধ্য আইন। সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর হয়েছে, চলবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। এবার আগের মতো নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিলের কোনো সময়ও দেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কারফিউ থাকায় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, স্বশাসিত সহ সব অফিসে সোম থেকে বুধবার ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে বন্ধ থাকবে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিকে সুপ্রিম কোর্টও আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য উচ্চ আদালত সহ দেশের সকল আদালতের বিচার কাজ বন্ধ ঘোষণা করেছে। তবে জরুরি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রধান বিচারপতি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কারফিউ চলাকালে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এখন যারা রাজপথে হামলা ভাঙচুর করছে তারা সন্ত্রাসী ও জঙ্গি। সারা বাংলাদেশে কারফিউ চলছে। আমি ঢাকা মহানগরীবাসীকে সবিনয়ে অনুরোধ জানাতে চাই, তারা যেন কারফিউর নিয়মকানুন মেনে চলেন এবং কোনো অবস্থাতেই তারা যেন ঘর থেকে বাহির না হন। যে কোনো লোক যে কোনো অবস্থায় ঘরের বাইর হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থা সেটি 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রবিবার গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন সরকার প্রধান। সকালে কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফোর্সেস ইন্টেলিজেন্স ও এনএসআই এর প্রধান সহ সদস্য 29 জন এই কমিটির। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন, জনগণের সমর্থন না পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নেতাকর্মীরা চাইলে প্রতিহত করতে পারে, কিন্তু সরকার এখনো ধৈর্য ধরে আছে বলে জানান তিনি। বলেন, জানমালের নিরাপত্তায় প্রয়োজনে আইন প্রয়োগ হতে পারে। বিএনপির দাবির সাথে আন্দোলনকারীরা একাত্ম হয়েছে বলেও দাবি করেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, এখন আর কোটা নয়, রাজনৈতিক আন্দোলন হচ্ছে। সংসদ ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান ও তথ্য প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। পরে সংসদ ভবনে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আন্দোলন এখন আর কোটা সংস্কারে নেই, রাজনৈতিক আন্দোলন চলছে। বিএনপির সাথে তারা একাত্ম হয়েছে বলেও জানান তিনি। এটা অর্জন করতে যাচ্ছে তারা সন্ত্রাস এবং সহিংসতার পথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। তথ্য প্রতিমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা জানতে তদন্ত করতে হবে, আগেই এর দায় সরকারকে দেয়া যায় না। এই লাশের উপর দিয়ে দাঁড়িয়ে কারা এটার সুবিধা এবং বেনিফিশিয়ারি নিয়েছে, মানুষকে উস্কে দিয়েছে, এবং কারা মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে। আমরা জাতিকে, বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে, একটু দেখুক। প্রতিমন্ত্রী বলেন, সরকার আর কোনো সংঘাত চায় না, তাই এখনো ধৈর্য ধরে আছে। তবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব। অনেক জনসমর্থন সাধারণ মানুষকে ডাক দিলে, বঙ্গবন্ধু কন্যার ডাক দিলে তারাও রাস্তায় নামবে। কিন্তু আমরা কিন্তু সংঘাত এড়ানোর জন্য আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, আমরা সংঘাতে যেতে চাচ্ছি না। কিন্তু একই সাথে এটা বলতে চাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস করলে আইনের প্রয়োগও ঘটাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন। গুজব বন্ধের জন্য ফেসবুক বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। এটা আপনাকে একটু বলি, বিএনপি রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সংঘর্ষ হয়েছে উত্তরা, যাত্রাবাড়ি, বাড্ডা, প্রগতি, সরণি, মিরপুর সহ আরও বিভিন্ন এলাকায়। প্রায় সব স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় পক্ষের সংঘাত, সহিংসতা হয়। কোথাও কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আন্দোলনকারীরা জানান, যৌক্তিক দাবিতেই রাজপথে আছেন তারা, ঘরে ফিরবেন দাবি আদায় করে। দুপুর 1টার দিকে উত্তরার প্রধান সড়কে ধোঁয়ার কুণ্ডলী।
অসহযোগ আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরায় ব্যাপক সংঘাত সহিংসতা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়াতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে, দিক বিদিক ছুটে মানুষ। এক পর্যায়ে বেশ কিছু চেয়ার আর একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়, দেয়া হয় আগুন। প্রধান সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা, আর অন্য পক্ষের অবস্থান ছিল অলিগলি আর উত্তরা থানার আশপাশে। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। যাত্রাবাড়িতে সকাল থেকেই দুই পক্ষ বিক্ষোভ করে। শনির আখড়ার দিকে আন্দোলনকারীরা আর যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নেয় সরকার সমর্থকরা। দুপুরের দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আহত হয় বেশ কয়েকজন। এরপর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। সেখানে জলকামানের গাড়িতে আগুন দেওয়া হয়, গেট ভেঙে থানায় আক্রমণের চেষ্টা চালানো হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আর রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক দফা দাবিতে রামপুরা ব্রিজের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধ্যবাড্ডার দিকে এগোতে থাকে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখা যায়। এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এদিকে প্রগতি সরণি সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দেন অভিভাবক ও সাধারণ মানুষ। সবাই শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। সে বলে যে সে তার নাকি স্বজনের কষ্ট বুঝে, সে কোনো কষ্ট বুঝে, সে কোনো কষ্ট বুঝে না। আমাদের দাবি হচ্ছে স্টেপ ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। আমাদের যত কিছু বলে বিনিময়ে দাবি একটাই, হাসিনা নামবে। আমাদের ভাই বোনদের ফিরিয়ে দিতে হবে, নয়তো শেখ হাসিনার পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশের সহায়তায় আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করেছে সরকার সমর্থকরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলবে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এক দফার আন্দোলন অসহযোগের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। রবিবার বেলা 11টা নাগাদ শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর, কারওয়ান বাজার সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, ধানমন্ডি, মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকায়। পুড়িয়ে দেওয়া হয় BSMMU কম্পাউন্ডের ভেতরে থাকা মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স। লাঠি, ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করে দুপক্ষ। রোববার বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে। অসহযোগের পক্ষে স্লোগান দেয় তারা। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেয় শাহবাগ মোড়ে। এখানেই তৈরি হয় উত্তেজনা। শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল সরকার সমর্থকদের। মিছিলটি শাহবাগ মোড়ে এলে BSMMUর ভেতরে অবস্থান নেয় তারা। ভেতর বাইরে দুপক্ষ স্লোগান দিতে থাকলে তৈরি হয় উত্তেজনা। আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় হাসপাতালের মধ্যে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও গাড়িতেও আগুন দেয়া হয়। জ্বালিয়ে দেয়া হয় 6টি মোটরসাইকেল। দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ঠিক ভেতর থেকে এভাবেই আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর যারা বিক্ষুব্ধ আন্দোলনকারীরা তারা সব এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা প্রবেশ করে। চলছে দুপক্ষের সংঘর্ষ। দাউ দাউ করে যখন আগুন জ্বলছে তখন ব্যাপক ভাঙচুর চালানো হয় হাসপাতালের ভেতরে। আহত হয় দুই পক্ষই। আউটডোরে এখানে গ্যাঞ্জাম করে লড়ানি খায়া আমাদের 5 নাম্বার গেট দিয়ে সব ঢুকেছে। আমি হাসপাতালে আসছি বহির্বিভাগের রুগী নিয়ে, দেখি যে ভিতরে অনেক পোলাপাইন হইছে করতেছে। আমরা চোখে আমরা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছিলাম, সেই অবস্থায় ওকে অ্যাটাক করা হয়েছে। আমরা কোনো রকম মাফ চেয়ে তালাকে আমরা ইমার্জেন্সি পর্যন্ত নিয়ে যেতে পারছি, ওকে সেভ করতে পারছি। চিকিৎসকরা জানান হাসপাতালে থাকা কোনো রোগীর ক্ষতি হয়নি, তবে আতঙ্কিত সবাই। আমরা সবগুলা গেটের ভিতরে আমরা আটকে দিয়েছিলাম যাতে কোনো বহিরাগতই ঢুকতে না পারে। ইভেন পেশেন্টদের অ্যাটেন্ডেন্টদের নামেও যারা আসতে চাচ্ছিল ভিতরে আমরা তাদেরকে অ্যালাউ করি না। শাহবাগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে বাংলা মোটর, কারওয়ান বাজার সহ আশপাশে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর আর অগ্নিসংযোগ চলতেই থাকে, আর একটানা গোলাগুলি। বিকেলের পর কারওয়ান বাজার থেকে অ্যাকশনে যায় পুলিশ।
সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায়ও ছড়িয়েছে সংঘর্ষ। সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও গুলি ছোড়ে। সকাল থেকে মিরপুর 10 নম্বরে অবস্থান ছিল সরকার সমর্থকদের। দুপুরের পর আশপাশের বিভিন্ন সড়ক থেকে আন্দোলনকারীরা গোল চত্বরের দিকে আসতেই শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে সেখানে যায় সেনাবাহিনী। সেনা সদস্যদের ধাওয়ায় মিরপুর 2-এর দিকে চলে যায় সরকার সমর্থকরা। এসবের বাইরে দুপুর 12টার দিকে ঢাকা সিএমএম কোর্ট গেট ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে একটি দল। আদালত চত্বরে হামলা ও ভাঙচুর চালায় তারা। পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বিএনপি জামায়াতের জঙ্গিদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রবিবার বিকেলে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি জামায়াতের। তাই সকল হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারীদেরকেই নিতে হবে। চলমান পরিস্থিতি নিয়ে বিকেলে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সারা দেশে সহিংসতার কথা তুলে ধরে নানক বলেন, সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয়, এটি বিএনপি জামাতের দাবি। এর সাথে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। নানক বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। তাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতা দায় নিতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে, নেমে আসতে হবে। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। এদিকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে হয় শান্তি সমাবেশ ও মিছিল। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও এতে যোগ দেন। দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আল বদরদের এক দফার আন্দোলন মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী নেতারা। অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ সহিংসতা নয়, শান্তি চায়। সংলাপের মাধ্যমেই শান্তি আনা সম্ভব। আমরা এখনো মনে করি আমরা শিক্ষার্থীরা এদের দ্বারা আর বিপদগামী হবে না। তারা ফিরে আসবে এবং আসতেই হবে, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হিসাবেই আমরা তাদেরকে বিবেচনায় রাখি, ভালোবাসি। আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশে তাদের নির্মূল না করতে পারবো, তাদের শিকড় আমরা তুলে দিতে পারবো। আমরা শান্তি চাই, আমরা সংলাপের মাধ্যমে শান্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ডাক, যারা সন্ত্রাস করবে সন্ত্রাসের মোকাবেলা আমরা অবশ্যই করব। সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আল বদরের এক দফা মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে বলে জানান আওয়ামী লীগ ও পেশাজীবী নেতারা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এক দফা আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করার এবং নিজ এলাকায়ও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বলেন, সরকার পরিকল্পিতভাবে সংঘাত সংঘর্ষ উস্কে দিচ্ছে। গণহত্যার পর এখন ত্রাসের মধ্যে দিয়ে গোটা দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই চিত্র জাতীয় প্রেস ক্লাব এলাকার। পেশাজীবীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া।
বিএনপি মনা সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে। সমাবেশের এক পর্যায়ে হাইকোর্টের দিক থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও ফাঁকা গুলি। সচিবালয়ের দিকে অবস্থান আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ত্রিমুখী সংঘর্ষে প্রায় 2 ঘন্টা উত্তপ্ত ছিল প্রেস ক্লাব, সেগুনবাগিচা এলাকা। এদিকে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগেরও রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এতে কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগকে অতীতে চিনতাম সেই আওয়ামী লীগ এটা নয়। এখন এটা পাকিস্তানি হানাদার বাহিনীকেও ছাড়িয়ে গেছে। এখনও কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেজন্য বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুক, জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সকলকে রাজপথে নামার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, তীব্র গণ আন্দোলনে পতন জেনে আওয়ামী লীগ সরকার আবারও সংঘাত ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন, জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। মির্জা ফখরুল বলেন, ছাত্র শিশু জনতার রক্তে রঞ্জিত এই সরকার। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে যে চূড়ান্ত আন্দোলন, তাকে স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই বলেও হুঁশিয়ারি করেন বিএনপি মহাসচিব। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাট্টা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এমন জায়গায় নিয়ে গেছে। অসহযোগের প্রথম দিনে বিভীষিকার মতো পরিস্থিতি হয় রাজধানীর হাসপাতালগুলোতে। গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খান চিকিৎসকরা। এক ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ 67 জন ভর্তি হয়েছেন। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 250। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে 7 জন মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিকেলের চিত্র। এমনিতে সকাল থেকে জরুরি বিভাগে আসতে থাকে সংঘর্ষে আহতরা। দুপুর থেকে বাড়তে থাকে সেই সংখ্যা। জরুরি বিভাগের চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের তখন হাঁসফাঁস অবস্থা। সমস্যা দেখা দেয় আহতদের অনেকেই ছিলেন গুলিবিদ্ধ। যাদের পারা গেছে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর ভর্তি করে নেওয়া হয় 67 জন গুলিবিদ্ধকে। গুলিস্তান যাত্রাবাড়ি গেছে টিপ নেওয়া, যাত্রাবাড়ি যাওয়ার পরে আর কি এই সমস্যা হয়েছে। ঠিক আছে, প্রথমে তো জানি নাই, পরবর্তীতে এই জায়গায় আসার পর আর লোক আর কি কইছে, ঠিক আছে মাজায় গুলি লাগছে। ওই ফার্ম গেট থেকে আসতেছিল, তখন ওরে গুলি করা হয়েছে। গুলি করার পরে 2-3টা বাই ওরে পাইছে, পাওয়ার পরে ওরে ঢাকা মেডিকেলে নিয়ে আসছে। ঢাকা মেডিকেলে আনার সময় এবং চিকিৎসাধীন অবস্থায় 7 জন মারা গেছেন। এর মধ্যে শিক্ষার্থী 2 জন, বেসরকারি অফিসের কর্মচারী 2 জন, দিনমজুর এবং 1 জন অজ্ঞাত। ঢাকা মেডিকেল ছাড়াও ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, এছাড়াও উত্তরা, ধানমন্ডি, মিরপুরের এলাকার সরকারি বেসরকারি হাসপাতালের অবস্থাও ছিল একই রকম। আহতদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে বিরোধীরা। আর আহত ক্ষমতাসীন দলের কর্মীরা জানান, বিনা উস্কানিতে হামলা করেছে আন্দোলনকারীরা। পুলিশ গ্যাস ছাড়ছিল, অথবা ফায়ার করছিল, তখন আমার বন্ধুর চোখে গুলি লাগছিল। রাখার পরে আমি ওরে ধরছি, ধরে আমার কাঁধে নিচ্ছি, তখন ওই যে গ্যাসটা এসে আমার পায়ে লাগছে, ওর বুকে লাগছে, তারপর পায়ে লাগছে। বিকেলের পর সমস্যা আরও বেড়ে যায় যখন ঢাকার বাইরে প্রায় সব জেলার হাসপাতালগুলো থেকে আহতদের পাঠানো হচ্ছিল ঢাকার হাসপাতালগুলোতে। গুরুতর রোগীদের ভর্তিও করতে পারছে না কর্তৃপক্ষ, কারণ হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। তবে কিছু পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে আইন ও প্রবিধান অনুসরণ করতে বলা হয়েছে। আইনজীবীরা বলছেন, জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে পুলিশ, তবে নির্বিচারে গুলি করা যাবে না। গেল সপ্তাহে 2 দিনের শুনানি, 2 পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়, এজলাসে হইচই, হট্টগোল, বিচারপতির অসুস্থতা, সব মিলিয়ে নাটকীয় পরিস্থিতি।
4 দিন পর রোববার যথাসময়ে বসে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। শুরুতেই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। শুনানির এক পর্যায়ে তিনি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে এজলাসে শুরু হয় হইচই। পরে হস্তক্ষেপ করেন আদালত। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে আদালত বলেন, এখনকার হাইব্রিড আওয়ামী আইনজীবীরা আগের শুনানিতে ঠিকমতো আদালতে বসতে দেয়নি, রিটকারীদেরও কথা বলতে দেয়নি। অ্যাটর্নি বলেন, রিটকারীরা এক চোখে দেখেন, পুলিশ হত্যার কথা নেই পিটিশনে। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এই রিট, যার প্রমাণ রিটকারীদের ফেসবুক পোস্ট। একজন পুলিশকে যাত্রাবাড়িতে ঝুলিয়ে মারা হয়েছে, সেটা সম্বন্ধে বক্তব্য ছিল না। আমরা তখন বলছিলাম যে যখন কথা বলতে হবে তখন সকলের জন্য বলতে হবে, যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে এক দফার আন্দোলন। একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয়, সেটা কখনো রাজনীতি হয় না। দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন। পরে রিটের পক্ষের আইনজীবী সারা হোসেন সমন্বয়কদের ডিবি হেফাজত প্রসঙ্গে উত্থাপন করলে আদালত বলেন, তাদের মুক্তির ফলে বিষয়টি অকার্যকর হয়ে গেছে। পরে রিট খারিজ করে 5টি পর্যবেক্ষণ দিয়ে আদেশ দেন আদালত। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার 153 থেকে 56 পর্যন্ত যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস, তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে। আদালতের পর্যবেক্ষণে সন্তুষ্ট রিটের পক্ষের আইনজীবীরাও। তারা বলছেন, কাগজে কলমে রিটটি খারিজ হলেও আবেদনে যা চাওয়া হয়েছে তাই দেয়া হয়েছে পর্যবেক্ষণে। গুলিবর্ষণের ব্যাপার, সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিশুদের মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন এই বেঞ্চ। রিটটি উপস্থাপন করা হলে জ্যেষ্ঠ বিচারপতি বলেন, রাজনৈতিক ইস্যু রাজপথেই সমাধান হওয়া উচিত। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা ট্যাক্স দিতেই হবে। সকালে কর দাবির বৈধতা সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, যারা হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। এর আগে গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলা 3 মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায়ের টাকার কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা ফাইল। একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে এই ঘটনা হয়েছে, তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন। সাভারে বিকেলে কয়েকটি কারখানায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা সিনহা গার্মেন্টস ও বেক্সিমকোর পিপিই তৈরির কারখানায় আগুন দেয়। এছাড়া হামিম গ্রুপের 8-10টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেয় তারা, আগুন দেয়া ঝুটের গোডাউনেও। এ সময় আশেপাশে এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া সন্ধ্যার দিকে সাভার ও আশুলিয়া প্রেস ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। রবিবার বিকেলে রাজধানীর প্রগতি সরণিতে গান বাংলা টেলিভিশন ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রতিষ্ঠানটির 8 তলা ভবনে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। এ সময় 10টি মোটরসাইকেল এবং 2টি গাড়ি সহ টেলিভিশনটি সম্প্রচার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। শুধু তাই নয়, লকার ভেঙে নিয়ে যায় নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির নিচ তলা থেকে 6 তলা পর্যন্ত প্রতিটি কক্ষেই ভাঙচুর চালানো হয়। ভবনে থাকা টেলিভিশন কর্মীদের অনেকেই সে সময় অবস্থান করছিলেন সেখানে। কিছু কিছু যারা এখানে হামলাকারী ছিল তাদের বয়স 12-13-র উপরে না, এরকমও কিছু লোকজন এদের সঙ্গে ক্যারি অন করছে। সোজা কথায় এটা পরিকল্পিত একটি নাশকতা, অন্য কিছু না। আমরা তো নর্মাল একটা মিউজিক চ্যানেল, আমরা তো আসলে গান প্রচার করি, মানে কেন এটা 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 কি কেন? মানে আমি বলছি না যে কে করেছে, আমি আসলে জানি না, কিন্তু যেই করেছে সে তো মানুষ, সে কেন এই কাজটা করলো?
এবার ক্রাইমিয়ায় রাশিয়ার সাবমেরিন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। কিয়েভের ছোড়া 150 ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে। রাশিয়ার দাবি কিয়েভ বাহিনীর ট্যাঙ্ক, যুদ্ধযান, হইটজার সহ বহু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মস্কো সেনারা। হামলার টার্গেট হয়েছে ইউক্রেনের মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ও রাডার স্টেশন। জবাবে রোস্তভ, কুরস্ক ও বেলগোরোদে রুশ তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে কিয়েভ সেনারা। ইউক্রেনের সামরিক বিভাগ জানিয়েছে 4টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে তারা। হামলা চালিয়েছে মোরোজোভস্ক বিমান ঘাঁটিতেও। সেভাস্তোপোলে ধ্বংস করেছে রাশিয়া $300 মিলিয়ন সাবমেরিন। হামলার পর ডুবে যায় সেটি। আবারও যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংসের দাবি করে গোষ্ঠীটি। ইয়েমেনের উত্তরাঞ্চলের প্রদেশ সাদায় সারফেস 2 এয়ার মিসাইল ব্যবহার করে এই ড্রোন ভূপাতিতের কথা জানায় হুতি। অভিযোগ, আকাশসীমা লঙ্ঘন করে সন্দেহজনক কার্যক্রম চালাচ্ছিল মনুষ্যবিহীন আকাশযানটি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। একই দিন এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজে হামলা করে ইরান সমর্থিত গোষ্ঠীটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে তারা। দাবি নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানে ড্রোনটি। আল্লাহর অশেষ ইচ্ছায় ইয়েমেনের বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের MQ-9 ড্রোনটি ধ্বংস করে। এটি আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল, তাই এটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়। পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়ার পরও অলিম্পিকে অ্যাথলেটদের বাজে পারফরমেন্সে হতাশ BOA মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। ব্যর্থতার দায় ফেডারেশনগুলোর উপর চাপালেন অলিম্পিকের শীর্ষ এই কর্তা। শঙ্কা প্রকাশ করেছেন সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের সাফল্য পাওয়া নিয়েও। প্যারিস থেকে মুজনাবিন তারেকের রিপোর্ট। 1984 লস অ্যাঞ্জেলেস থেকে শুরু, 40 বছরের দীর্ঘ যাত্রা শেষে এবার প্যারিস অলিম্পিকেও চিত্রটা সেই একই। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অভিজ্ঞতার মঞ্চ হয়েই থাকলো বাংলাদেশের জন্য। সরাসরি কোয়ালিফাই করা আর্চার সাগর কিংবা বিশেষ কার্ড নিয়ে আসা শুটার রবিউল, সাঁতারু সোনিয়া ও রাফি, স্প্রিন্টার ইমরান, প্যারিসে হতাশ করেছেন সবাই। সুযোগ সুবিধা বাড়ানোর পরও অ্যাথলেটদের এমন হতাশাজনক পারফরমেন্সে মন ভালো নেই BOA মহাসচিবের। না, মোটামুটি আজকে আর্চারি পারফরমেন্স খুব একটা যে খারাপ ছিল আমি বলবো না। অলিম্পিক স্ট্যান্ডার্ডের মধ্যে তার খেলার চেষ্টা করছে, যে লাক ফেভার করে নাই, সে কারণের মধ্যে হয়তো স্কোর করতে পারে নাই। এবং তার বিপরীতে ইটালি যে খেলতেছিল, ইটালি তো খেলতেছিল, এবং প্রত্যেকটা ফার্স্ট রাউন্ডে যে 3টা শট মারলো 3টায় 30 করলো, সেখানে মোটামুটি আমরা 3-4 পয়েন্ট পিছনে ছিলাম। পরবর্তী থার্ড রাউন্ডে মনে করছিলাম যে হয়তো বা একটা 10 মারলে হয়তো কাছাকাছি যেতে পারবো, সেই জায়গায় হয়তো ফেভার করেনি লাক। বাট এনিওয়ে, দিস আ পার্ট অফ দ্য গেম। ট্রাই করছে বাচ্চারা। এমন ব্যর্থতার দায় ফেডারেশনগুলোর উপর চাপিয়ে নিজে বাঁচার চেষ্টা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই শীর্ষ কর্তার। মনে করিয়ে দিলেন পদক জেতার লড়াইয়ে নেই শর্টকাট কোনো রাস্তা, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নতুন শুরুর ইঙ্গিত মহাসচিবের। দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের আওতায় 5 বছরের জন্য কিংবা 10 বছরের জন্য একটা প্ল্যান করতে হবে। এই কালকে খেলা আজকে নিয়ে এসে ট্রেনিং করে কোনোদিনও অলিম্পিকের মতো বিগ আসরের মধ্যে রেজাল্ট পাওয়া সম্ভব না। তবে এবারের আসরে নিজেদের ভুলগুলো ভালোভাবেই চোখে পড়েছে। অলিম্পিক যে অনেক দূরের পথ সেটিও বুঝতে পেরেছেন কর্মকর্তারা। আসন্ন এসএ গেমসেও আছে পথ হারানোর শঙ্কা। ট্রেনিং 100% যতটুকু দেওয়া সম্ভব ছিল তার চেয়ে বেটার দেওয়ার চেষ্টা করছি আমরা, কিন্তু সামহাউ আদার সুইমিংয়ে ক্লিক করে নাই। আমি দেখলাম যে সুইমিংয়ের যে আমার যে অবস্থান, সেখানে আমরা কিন্তু শ্রীলঙ্কান এবং নেপালের থেকেও কিন্তু আমরা পিছনে আছি, ফ্র্যাকশনস অফ এ সেকেন্ড, বাট আছি। তো আমাদেরকে আরো ডেভেলপ করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ সাফ গেমসের মধ্যে রেজাল্টস কিন্তু ভালো হবে। গেমস যা গেমস আসে, ব্যর্থতার ময়নাতদন্ত হয় শুধুই অ্যাথলেটদের পারফরমেন্স নিয়ে। আড়ালে থেকে যান বছরের পর বছর পদ আঁকড়ে থাকা কর্মকর্তারা, আর সে কারণেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না দেশের ক্রীড়াঙ্গনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, প্যারিস, ফ্রান্স। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।